ঋদ্ধাঙ্গ। আর আজকে আমরা ঋদ্ধাঙ্গকে সঙ্গে নিয়ে কিন্তু চলে এসেছি বেনারস দর্শনে। আর বেনারসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রামনগর ফোর্টের কাছে। আর অবশ্যই আমাদের পুরো ভিডিওটাকে দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে দর্শন করছি, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আজকে মহাদেবের নাম নিয়ে বেনারস ভ্রমণের তৃতীয় পর্বটা শুরু করলাম। বেনারস ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমরা হাওড়া থেকে পৌঁছালাম বেনারস, এবং বেনারসে গিয়ে বেনারসের ফেমাস গঙ্গা আরতি দেখা। সমস্তটাই আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলোকে দেখে উঠতে পারোনি, তারা অবশ্যই গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে আমি আমার সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই গিয়ে তোমরা চেক করে নিও। মন্দির নগরী বারাণসীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র ছোট বড় শিব মন্দির। আর এই শিব মন্দিরগুলোর মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির অন্যতম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ মহাদেবের দর্শনে আমরা ছুটে গেছিলাম সুদূর কলকাতা থেকে বারাণসীতে। কলকাতা থেকে বারাণসী পৌঁছানোর জন্য সড়কপথ, রেলপথ অথবা বিমানপথকে তোমরা চুজ করতে পারো। যদি বিমানপথে যাও, নেতাজি সুভাষ এয়ারপোর্ট থেকে তোমরা বারাণসী এয়ারপোর্ট মানে লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে নেমে কাশী বিশ্বনাথ অব্দি পৌঁছাতে পারো। অথবা তোমরা রেলপথেও যেতে পারো, হাওড়া স্টেশন থেকে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে। আর যদি তোমরা সড়ক পথে যেতে চাও, সেক্ষেত্রে তোমরা নিজেদের প্রাইভেট কার ছাড়াও স্প্ল্যানেড থেকে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের বারাণসী পৌঁছানোর জন্য বাস পেয়ে যাবে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম রেলপথে হাওড়া স্টেশন থেকে হাওড়া অমৃতসর মেল ধরে। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন। মোটামুটি ভিড় ছিল, ভালোই দর্শন করলাম বাবা। অন্নপূর্ণা মন্দিরও দর্শন হয়ে গেছে। এবার বেরিয়ে যাওয়ার পালা। তোমরা যদি বারাণসী ভ্রমণে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের হাতে সময় নিতে হবে 3 দিন 2 রাত্রি। 3 দিন 2 রাত্রিতে তোমরা কিন্তু খুব ভালোভাবে বারাণসী ঘুরে আসতে পারো। বারাণসীর ভ্রমণের প্রথম দিনে কলকাতা থেকে বারাণসী পৌঁছেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে বেরিয়ে যাও। গঙ্গা আরতি দেখা শেষ করে নিয়ে যদি তোমরা চাও, গোধুলিয়া চকটা ভালোভাবে ঘুরে দেখে নাও। তারপরে হোটেলে ফিরে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে যাও কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার দর্শনে। দর্শন সেরে নিয়ে চলে এসো তোমরা একটা টোটো নিয়ে গোধুলিয়া চক। গোধুলিয়া চক থেকে গাড়ি রিজার্ভ করে তোমরা বেরিয়ে যাও লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। লোকাল সাইট সিন করার জন্য তোমরা অটো, টোটো অথবা ছোট গাড়িও পেয়ে যাবে। আর তোমরা যদি সংখ্যায় বেশি হও, তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় গাড়িও পেয়ে যাবে। আমরা বেশ খানিকটা দৌড়াদৌড়ির পর একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আর আমাদের লোকাল সাইট সিনের ভাড়া পড়েছিল 1200 টাকা। এই 1200 টাকার বিনিময়ে আমাদের 8 থেকে 10টা পয়েন্ট ভালোভাবে ঘুরে দেখাবে আমাদের টোটো ড্রাইভার। অটো অথবা টোটো নিলে তোমাদের ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা। ছোট গাড়ি ভাড়া নিলে মোটামুটি 1500 থেকে 2000 টাকা। আর যদি তোমরা বড় গাড়ি ভাড়া নাও, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকার মধ্যে। তবে রুম ভাড়া এবং এই গাড়ি ভাড়াগুলো কিন্তু সমস্তটাই নির্ভর করে সিজন আর অফ সিজনের ওপরে। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থল সারনাথে। বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই সারনাথ। সারনাথ হচ্ছে একটি উদ্যান, যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে ভেবেছিলেন। সারনাথ দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত নোমঘাটে। এই নোমঘাটটি খুবই নতুন ওপেনিং হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। বারাণসীতে যতগুলো ঘাট আছে, তার মধ্যে কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড ঘাট কিন্তু এই নোমঘাট। তোমরাও যদি বারাণসী ট্যুর প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এই নোমঘাটটাকে তোমাদের লিস্টে রেখো। নোমঘাটটা কিন্তু খুবই সুন্দর আর এতটাই অ্যাট্রাক্টিভ, তোমাদের বেশ অনেকটা সময় এখানে কাটাতে মন চাইবে। এই নোমঘাটটা কিন্তু যখন কলকাতা থেকে তোমরা বারাণসী ঢুকবে, তখনও কিন্তু ট্রেন থেকে দেখতে পাবে, তবে সামনে থেকে দেখার অনুভূতিটাই যেন আলাদা। নোমঘাটে গেলে তোমাদের বেশ অনেকটা সময় হাতে নিয়ে যেতে হবে। নোমঘাটে গেলে কিন্তু তোমাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে, তারা কিন্তু বেজায় খুশি হবে,
কারণ বাচ্চাদের এন্টারটেনিং এর জন্য বিভিন্ন ধরনের গাড়ি রাইডস আছে। তাছাড়াও 360 ডিগ্রি তোমরা ভিডিও ফটো তুলতে পারবে নোমো ঘাটে। এবারে আমরা চলে এলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল রামনগর ফোর্টে। দাঁড়িয়ে আছি রামনগর দুর্গর কাছে। টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করার পালা। দাদাকে মিস করছো? বৃদ্ধাঙ্গ দাদাকে মিস করছে। গরম প্রচণ্ড, চোখ মুখ পুরো বসে গিয়ে কালো হয়ে গেছে। প্রথমেই বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রামনগর ফোর্টের ইতিহাস। রামনগর ফোর্টটি কাশী নরেশ রাজা বলবন্ত সিং দ্বারা 1750 সালে নির্মিত। এই স্থাপত্যটি কিন্তু ভারতীয় এবং ইসলামিক শৈলীর সংমিশ্রণ। বারাণসী থেকে 10 থেকে 11 কিলোমিটারের মধ্যেই অবস্থিত রামনগর ফোর্ট। লোকাল সাইট সিনে গেলে কিন্তু এই রামনগর ফোর্টটা সেই লিস্টে রাখতে কিন্তু ভুলো না। এই স্থাপত্য দর্শনে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে পুরোনো দিনের রাজরাজা এবং ব্রিটিশদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র। রামনগর ফোর্টের ভেতরে কি কি আছে, কিভাবে ঘুরে দেখবে, কটা থেকে কটাই বা এই রামনগর ফোর্ট খোলা থাকে, সমস্ত কিছু নিয়ে একটা বড় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখতে থাকো আমার চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রামনগর ফোর্টটি কিন্তু গঙ্গা নদীর ধারেই অবস্থিত। রামনগর ফোর্টের পেছন দিক দিয়েই বয়ে গেছে গঙ্গা নদী। সূর্য অস্তের সময় এত সুন্দর গঙ্গা নদীর একটা ভিউ চোখে পড়লো। বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম গঙ্গা নদীর ধারে। এই ফোর্টের পেছন দিকে কিন্তু গঙ্গা নদীর ধারে আছে দুটি মন্দির, একটি ভগবান শিবকে উৎসর্গ করে, আরেকটি বেদব্যাসকে উৎসর্গ করে। দুর্গ থেকে আমরা সোজা চলে গেলাম সংকটমোচন হনুমান টেম্পলে, যা বারাণসী থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। তবে হনুমান মন্দিরের ভেতরে কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই জন্য বাইরে মোবাইল ফোনটাকে জমা রেখে আমরা চলে গেলাম হনুমানজির দর্শনে। আমাদের পঞ্চম গন্তব্যস্থল আজকে ত্রিদেব মন্দির। বারাণসী থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিদেব মন্দির। আর এই ত্রিদেব মন্দির কিন্তু সংকটমোচন মন্দির থেকে খুব কাছেই অবস্থিত। এই মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ আছে, তোমরা মোবাইল দিয়ে ফটো এবং ভিডিওগ্রাফি করতে পারো। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী কুষ্মণ্ডা দেবী দুর্গার চতুর্থ রূপ, আর নবরাত্রির চতুর্থ দিনে এই দেবীর পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয়েছে আদিশক্তির এই রূপই তার হাসি দিয়ে নাকি মহাবৃষ্য সৃষ্টি হয়েছিল। বারাণসী লোকাল সাইট সিনে গেলে তোমরা নমঘাট, রামনগর ফোর্ট, সারনাথ, এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাবে সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, এছাড়াও দুর্গা মন্দির। ত্রিদেব মন্দির আর তুলসী মানস মন্দির পাশাপাশি, সেগুলো দর্শন সেরে নিয়ে তোমরা চলে যেও দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা ভিজিট করতে ভুলো না বিড়লা মন্দিরে। বেনারসের ফেমাস এই বিড়লা মন্দির, অবশ্যই কিন্তু একবার বিড়লা মন্দির দর্শন করে এসো। আমরা এবার প্রবেশ করছি দুর্গা মন্দিরের দিকে। তবে দুর্গা মন্দিরের ভেতরেও কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। বাইরে থেকে মোবাইল ফোন লকার রুমে জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মায়ের দর্শনে। এই মন্দিরের চূড়াটিও কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের মতন স্বর্ণ দিয়ে মোড়ানো। মন্দিরে প্রবেশ করার বাম হাতেই আছে লকার রুম। সেই লকার রুমেই নিজেদের মোবাইল নামক যন্ত্রটিকে জমা রেখে মায়ের দর্শনে ভেতরে প্রবেশ করলাম। তোমরা যদি চাও দেবী দুর্গার দর্শন করে পুজো দেবে, তাহলে মন্দিরের বাইরে প্রচুর ডালা অর্কিড আছে, সেখান থেকে তোমরা ডালা সংগ্রহ করে নিয়ে দেবীর দর্শন করে পুজো দিয়ে আসতে পারো। আমাদের আজকের সর্বশেষ দর্শনীয় স্থান বারাণসীর বিড়লা টেম্পল। সমস্ত দর্শনীয় স্থানগুলো কিন্তু বারাণসী থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু দর্শন করে আবার বারাণসী হোটেলে ফিরে যেতে পারো। আজকে আমাদের বারাণসী ভ্রমণের শেষ পর্বে, শেষ দিনের ভ্রমণের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে বারাণসীর বিড়লা টেম্পলে। প্রথমেই দর্শন করে নিলাম নবগ্রহ মন্দির। নবগ্রহ মন্দির দর্শন করে এবার ভেতরে প্রবেশ করার পালা। বারাণসীর এই বিখ্যাত মন্দিরটি কিন্তু দ্রাবিড়, রাজস্থানী আর উৎকল স্থাপত্যের সংমিশ্রণ। এই মন্দিরে প্রধান পূজিত দেবতা কিন্তু বটকেশ্বর।
এই বিড়লা মন্দিরটি কিন্তু সম্পূর্ণ সাদা মার্বেল দ্বারা নির্মিত, আর এই মন্দিরের কারুকার্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে মহাদেবের একটি সুবিশাল মূর্তি। বারাণসীর এই বিড়লা টেম্পলে গেলে তোমরা চাক্ষুষ করতে পারবে মহাদেবের 108টা রূপের। এছাড়াও কিন্তু এই মন্দিরে গেলে তোমরা দর্শন পাবে রাম, সীতা, লক্ষণের। কাশী বিশ্বনাথ বা বারাণসী দর্শনে গেলে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা ছাড়াও এই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে পারো। এছাড়াও কিন্তু তোমরা দশাশ্বমেধ ঘাটের সামনে পেয়ে যাবে মনসা মন্দির, কেদার গৌরী ঘাটের সামনে পেয়ে যাবে কেদার গৌরী মন্দির। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে পেয়ে যাবে অন্নপূর্ণা দেবীর মন্দির। অবশ্যই তোমরা ঘুরে দেখো। তাছাড়া দশাশ্বমেধ ঘাটের ফেমাস গঙ্গা আরতি। বারাণসী ভ্রমণের সমস্ত অভিজ্ঞতাকে যদি আমি একত্রিত করি, আমাদের বারাণসী ভ্রমণ কিন্তু খুবই ভালো ছিল। আশা করি বন্ধুরা তোমাদেরও বারাণসী ভ্রমণ আমাদের মতনই সুন্দর এবং ভালো হবে। আশা করি তোমরা আমাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কিভাবে বারাণসী ভ্রমণে যাবে আর কোথায় কোথায় ঘুরবে, কি কি করবে। আমরা আমাদের বারাণসী ভ্রমণটা কিন্তু এইভাবেই সুন্দরভাবে শেষ করেছিলাম। বারাণসীর ভ্রমণের শেষ দিনে চলে গেছিলাম একটু বাড়ির প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা করব বলে নিজেদের পছন্দসই দোকানে। নিয়ে নিলাম নিজেদের পছন্দসই দোকান থেকে নিজেদের পছন্দ মতন শাড়ি। তারপরে চলে গেলাম ডিনার করতে। ঘোরা, কেনাকাটা ছাড়াও কিন্তু বারাণসীতে বিভিন্ন ধরনের লোভনীয় খাবার দাবারও পাওয়া যায়। তার মধ্যে কিন্তু ফেমাস হচ্ছে লস্যি, পান আর বিভিন্ন ধরনের লোভনীয় চাট। আশা করি বন্ধুরা তোমাদের বারাণসী ভ্রমণের পর্বগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বারাণসী ভ্রমণের 3য় পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি তোমাদের বান্ধবী নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।